প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয়। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। 2019 সালে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয় 2019 সালে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সুন্দরবন জলাভূমি ভারত 2019 সালের জানুয়ারিতে রামসার কনভেনশন অধীনে আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি হিসাবে স্বীকৃত হয়েছে। সুন্দরবন ভারত ও বাংলাদেশে বঙ্গোপসাগরের মুখে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপে শত শত দ্বীপ এবং নদী, উপনদী এবং খাড়িগুলির একটি নেটওয়ার্ক দিয়ে গঠিত। বদ্বীপের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত ভারতীয় সুন্দরবন দেশের মোট ম্যানগ্রোভ বনাঞ্চলের 60%-এর বেশি সুন্দরবনে কিন্তু ম্যানগ্রোভ দেখা যায়। এটি মোট ভারতের। এটি ভারতের 27তম রামসার সাইট। এটি কিন্তু ভারতের 27তম রামসার সাইট। কিন্তু এটা। এবং 4,23,000 হেক্টর এলাকা নিয়ে এখন দেশের বৃহত্তম সংরক্ষিত জলাভূমি। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নলিখিত উপকূলীয় অঞ্চলটি হুদহুদ ঘূর্ণিবাত এর দ্বারা প্রভাবিত। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অন্ধ্র উপকূল। ভারতের নিম্নলিখিত অন্ধ্র উপকূলীয় অঞ্চলটি হুদহুদ ঘূর্ণিবাতের দ্বারা প্রভাবিত। বন্ধুরা, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। হুদহুদ ঘূর্ণিঝড় দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলটি হল অন্ধ্রপ্রদেশ উপকূল। বিশেষ করে বিশাখাপত্তনম, বিজয়গ্রাম এবং শ্রীকাকুলাম জেলায় ব্যাপক ক্ষতি হয়েছিল। ঘূর্ণিঝড় হুদহুদ 12 অক্টোবর 2014 সালে তারিখে অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমের কাছে স্থলভাগে আঘাত এনেছিল। এটি একটি শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ছিল এবং এর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা হবে না। এই বিধানটি ভারতীয় বিচার বিভাগ দ্বারা বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে যাতে মানুষের জীবনের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করা হয় যা নিছক শারীরিক অস্তিত্বের বাইরে যায়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা করেন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রঞ্জিত গুহ। রঞ্জিত গুহ নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা করেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। নিম্নবর্গের ইতিহাস বলতে বোঝায় সমাজের প্রারম্ভিক ও ক্ষমতাহীন মানুষের দৃষ্টিকোণ থেকে ইতিহাস রচনার একটি পদ্ধতি। সাধারণত প্রচলিত ইতিহাস চর্চার প্রভাবশালী শ্রেণী বা গোষ্ঠীর দৃষ্টিকোণ থেকে ইতিহাস লেখা হয়, কিন্তু নিম্নবর্গের ইতিহাস এই
প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে সমাজের সাধারণ মানুষের অভিজ্ঞতা, সংগ্রাম ও জীবনযাপনকে গুরুত্ব দেয়। রঞ্জিত গুহ এই নিম্নবর্গের ইতিহাস চর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম। তার 1983 সালে প্রকাশিত এলিমেন্টারি এক্সপেক্টস অফ পেমেন্টস ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া এই গ্রন্থটি নিম্নবর্গের ইতিহাস চর্চার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচিত হয়। এই গ্রন্থে তিনি ঔপনিবেশিক ভারতে কৃষক অভ্যুত্থানের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণে নিম্নবর্গের দৃষ্টিকোণ থেকে আলোকপাত করেছিল। তার কিন্তু লেখা 1983 সালে এই বইটা কিন্তু ভালো মতন তোমরা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, চাঁদ এবং পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত হলো। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1:4। চাঁদ এবং পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত হলো 1:4। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পৃথিবী এবং চাঁদের ব্যাসের আনুমানিক অনুপাত প্রায় 4:1। এর মানে হলো পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের প্রায় 4 গুণ। এর মানে হলো পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের 4 গুণ। পৃথিবীর ব্যাস প্রায় 12,742 কিলোমিটার এবং চাঁদের ব্যাস প্রায় 3,474 কিলোমিটার। এই সংখ্যাগুলি ব্যবহার করে অনুপাতটি সহজেই গণনা করা যায়। সুতরাং 12,742 বাই 3,474 সমান 3.67, যা প্রায় 4-এর সমান। সুতরাং চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় 1/4। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পথের দাবি। শরৎচন্দ্রের পথের দাবি কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি ভারতীয় বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন দেখা যায়। এই উপন্যাসটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয় বিপ্লবীদের সংগ্রাম এবং আকাঙ্ক্ষা তুলে ধরেছিল। পথের দাবি উপন্যাসটি 1926 সালে প্রকাশিত হয়েছিল এবং এটি মূলত একটি গোপন বিপ্লবী সংগঠন পথের দাবির উপর ভিত্তি করে লেখা হয়, যারা ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য কাজ করে। এই উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তরুণ ভারতীয়দের মধ্যে একটি বিপ্লবী মানসিকতা তৈরি করার চেষ্টা করেছিল, যা ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তি পেতে ভারতীয়দের অনুপ্রাণিত করেছিল। পথের দাবি উপন্যাসটি প্রধান চরিত্র সব্যসাচী, একজন বিপ্লবী, প্রধান চরিত্র ছিল কে? সব্যসাচী, একজন বিপ্লবী যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি গোপন দল তৈরি করেন। এই উপন্যাস বিপ্লবী কার্যকলাপ, ব্রিটিশদের দমনপীড়ন এবং বিপ্লবীদের আত্মত্যাগের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সুতরাং পথের দাবি উপন্যাসটি ভারতীয় বিপ্লবী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত হয়। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণীতে অবস্থিত। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কারাকোরাম। সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণী কারাকোরামে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। এটি পূর্বে কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত এবং বিশ্বের অন্যতম বৃহৎ অমেরু হিমবাহ। সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালায় 35.5 ডিগ্রি উত্তর এবং 77.0 ডিগ্রি পূর্ব অবস্থান অক্ষাংশে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্ব দিকে অবস্থিত। 70 কিমি দীর্ঘ কারাকোরাম বৃহত্তম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অমেরু প্রদেশীয়। এই হিমবাহটি ভারতের নিয়ন্ত্রণাধীন। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন ড্যাশ হিসাবে পরিচিত। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, নারীবাদী আন্দোলন। চিপকো আন্দোলন নারীবাদী আন্দোলন হিসাবে পরিচিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। চিপকো আন্দোলন বন সংরক্ষণ এবং নারীবাদী পরিবেশ আন্দোলন হিসাবে পরিচিত। এটিকে
গাছ আলিঙ্গন আন্দোলনও বলা হয়। চিপকো আন্দোলন 1970 দশকের ভারতে শুরু হয়েছিল, যেখানে লোকেরা বাণিজ্যিক উদ্দেশ্যে গাছ কাটা বন্ধ করার জন্য গাছগুলিকে জড়িয়ে ধরে প্রতিবাদ করেছিল। এটি ভারতের প্রথম দিকে পরিবেশগত আন্দোলনগুলির মধ্যে একটি, যা নারীদের নেতৃত্ব পরিচালিত হয়েছিল এবং বনের অধিকার ও পরিবেশ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছিল। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। দিল্লির সালতানাতের সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। ইকতা ব্যবস্থা ছিল একটি ভূমিভিত্তিক রাজস্ব ব্যবস্থা। ইকতা কিন্তু ছিল একটি ভূমিভিত্তিক রাজস্ব ব্যবস্থা, যেখানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বেতনের পরিবর্তে জমি বরাদ্দ করা হতো। এই ব্যবস্থা একটি নির্দিষ্ট অঞ্চলের রাজস্ব আদায়ের অধিকার একটি নির্দিষ্ট সময়ের জন্য একজন ব্যক্তিকে দেওয়া হতো, যিনি সেই অঞ্চলের প্রশাসক হিসাবে কাজ করতেন। ইলতুৎমিশ ঘুরিদের কাছ থেকে এই ব্যবস্থা গ্রহণ করে। এটি দিল্লি সালতানাতে আরও সুসংগত ও সুসংগঠিত করেন। তিনি এই ব্যবস্থার মাধ্যমে সাম্রাজ্যের প্রশাসনকে শক্তিশালী করতে চেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে? তোমাদের সামনে 4টে অপশান আছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক হলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বন্ধুরা, সন্ধ্যা শীর্ষক জাতীয়বাদী সংবাদপত্রের সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তর পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা আমাদের এখন পর্যন্ত যারা চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।